এখানে শুধু ডিপার্টমেন্ট হেডকে চেঞ্জ করলে কি আপনার স্বৈরাচারের হাত পাগুলো কি চলে যাবে? দোকানদাররা ব্যাট দিবে। আপনি যদি রাস্তাঘাটে সমস্ত ঢাকা চট্টগ্রামের সব জায়গায় যদি ফুটপাতে হকার বসাই দেন, ও তো ব্যাট রেজিস্ট্রেশন নাই। আমাদের চন্দনায় সেই দুইটা দলেই মামলা করতেছে। আপনার শুধু একটি মাত্র উদ্দেশ্য হচ্ছে চাঁদা আদায়, আর কিচ্ছু না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম নেটওয়ার্ক টিভি নিয়মিত টক শোতে আপনাদের সকলকে স্বাগত। বরাবরের মধ্যে আজকে আমাদের এখানে অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুব চৌধুরী। শুরুতে আপনার কাছে যাব, কেমন আছেন? জি ভালো, থ্যাংক ইউ। আপনাকে আমাদের টক শোতে আসার কারণে আপনাকে ধন্যবাদ, আপনাকে আমন্ত্রণ। জি, শুরুতেই আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাইবো সেটা হলো, আপনি যেহেতু একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সাথে একটা দায়িত্ব পালন করছেন, সে জায়গাতে আমি যে প্রশ্নটা করবো যে এখন দেখা গেছে যে আসলে আমাদের যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, তারা গত যে গভর্নমেন্ট ছিল তারা আসলে ইনফ্লেশন, দেশের যে একটা মুদ্রাস্ফীতি, এটা আসলে তারা প্রকাশ করেনি। কিন্তু এই সরকার এসে আসলে দেশে যে সবসময় একটা ইনফ্লেশন থাকে সেটা প্রকাশ করছে। আসলে আগে কেন ইনফ্লেশন যেটা ছিল ওটা মানুষ কেন জানতে পারতো না কেন? আসলে ইনফ্লেশনটা হচ্ছে এটা দ্রব্যমূল্যের উপর ডিপেন্ড করে। দ্রব্যমূল্য যখনই বৃদ্ধি হয় চাঁদাবাজির কারণে, বিভিন্ন চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি হলেই, যত বৃদ্ধি হবে এত ইনফ্লেশন বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে। এইখানে যেটা আপনার আগেও ছিল, আগে হয়তো সেটা প্রকাশ করেনি তারা। এখন এই সরকার আসার পরে কিছু মুদ্রাস্ফীতির কারণ হয়েছে পারে, বাইরে আপনার কিছু জিনিসপত্রের দাম, ইম্পোর্ট কস্ট বিদেশে বেড়ে গেছে, এই জন্য সাডেনলি হয়তো আমাদের এখানে কিছু জিনিসপত্রের দাম বাড়তেছে। তো আমি আগাগোড়াই আমি বলে আসতেছি যে একমাত্র চাঁদাবাজি হচ্ছে আপনার প্রত্যেকটা মাল আমদানিতে যে খরচটা পড়ে, তার উপর আমরা দেখতেছি 4-5% আপনার চাঁদাবাজির কারণে বেড়ে যায় বিভিন্ন জায়গাতে, শিপিংয়ে, আপনার ট্রাকিংয়ে, ট্রান্সপোর্টেশনে। এই চাঁদাবাজিগুলাই আপনার জিনিসের কস্ট বাড়াই দিলে মুদ্রাস্ফীতি বেড়ে যায়। তো এটা কিন্তু আগে হয়েছে, ইদানিং একটু এখনো হচ্ছে, এখনো চাঁদাবাজিটা বন্ধ হয় নাই। এই চাঁদাবাজিটা বন্ধ হলেই আসলে আপনার আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য থেকে যদি আমরা কাজ করি এবং আপনার ওই যে ডিউটি যদি কমায়, এই কমানোর সুফলটা আপনার যদি নিশ্চিত করতে পারে সরকার, বাণিজ্য মন্ত্রণালয় বিশেষ করে, তাইলে মুদ্রাস্ফীতি কমবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর একটা আপনার আনসারটা সুন্দর ছিল। আর একটা যে বিষয়, আপনারা যারা বিজনেস যারা করতেছেন, যারা কমার্শিয়াল যারা পারসন, অনেক সময় দেখা যায় আপনাদের সাথে কিন্তু কাস্টম, ভ্যাট, বাই এন্ড বিয়ার, এদের সাথে কিন্তু একটা সম্পর্ক রাখতে হয়। অনেক সময় দেখা যায় আপনাদের সাথে ওনার সাথে একটা সাংঘর্ষিক হয়, ভ্যাট নিয়ে প্রবলেম হয় বা নানান জটিলতা থাকে, এবং দেখা যায় আপনাদেরকে স্পেসিফিক যেটা আর্টিকেল থাকার কথা বা যেরকম আইন থাকার কথা ওরকম আইন না থাকার কারণে আপনাদেরকে বা যথাযথ এই যে বিভিন্ন আইন দ্বারা আপনাদেরকে অনেক সময় প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করে। আসলে জিনিসটা কেন হয়? জিনিসটা আমি বলি, ওই যে আপনার নতুন কিছু জুড়িয়ে দেওয়া মানুষের জীবনে কষ্টের কারণ হতে পারে। সামন্ত যুগের ব্রিটিশ আমলের মতো এখন ওই যে আপনার গত 15 বছর যে সমস্ত অফিসার নিয়োগ হয়েছে, তারা এক এক রকম আইডিয়া দিয়ে হয়তো বৈদেশিক আরো প্ররোচনায় পড়ে তারা কিছু বাজে জিনিস ব্যাডে ঢুকে দিচ্ছে। যেমন আপনার ব্যাট নিবন্ধন আমার আছে, প্রত্যেকটা লোকের বাংলাদেশে ব্যাট নিবন্ধন, যারা ব্যবসা করে থাকবে নিবন্ধন আছে, আমি কাজ করলাম, ইনকাম ট্যাক্স আছে, আমি ইনকাম ট্যাক্সের নিবন্ধন দিলাম, ইনকাম ট্যাক্স বছরে একবার আমি রিটার্ন দেব। ব্যাটে এমন একটা বাজে জিনিস জুড়িয়ে দিছে গত 6 মাস আগে, প্রত্যেক ব্যক্তিকে যার ব্যাট নিবন্ধন আছে তাকে প্রতি মাসে একবার রিটার্ন জমা দিতে হবে অনলাইনে। অথচ যে লোকটা পানের দোকানদার বা দোকানদার করতেছে, তার ব্যাট রেজিস্ট্রেশন আছে, সে ব্যাট তার প্রযোজ্য ব্যাট দিবে। এখন তাকে আপনার রিটার্ন দেওয়ার জন্য একটা দোকানে যেতে হবে বা তাকে কম্পিউটার সেট করতে হবে, তাকে রিটার্ন দিতে হবে, নাইলে প্রতিদিন একটা জরিমানা হবে, পার ডে একটা করে না, এরকম একটা সিস্টেম করেছে। তো আমরা এই বাজে জিনিসটাকে আমরা বাদ দেওয়ার জন্য বলছি, যেটা এতে করে সরকারের মানুষের কষ্ট ছাড়া আমি আর কিচ্ছু লাভ দেখি না। কারণ আমার তো আমার ট্রেড লাইসেন্স আছে, ট্রেড লাইসেন্স বছরে একবার আমি রিনিউ করব। আমার ইনকাম ট্যাক্স আছে, বছরে একবার রিনিউ দেবো, আমি ইনকাম ট্যাক্স রিটার্ন দিব জুন মাসের 30 তারিখে। বৃদ্ধি করে করে সেটাকে প্রায় নভেম্বর ডিসেম্বর পর্যন্ত করা হয়। কিন্তু ভেড়ে কিছু বাজে লোক
এমন একটা জিনিস মানুষকে চাপিয়ে দিছে যে আপনি হয়তো বুঝতে পারতেছেন না কি কষ্ট, যে আপনার ব্যাট মানুষ এখন ব্যাট থেকে ব্যাট দেওয়ার কথা দূর থাক, ব্যাট থেকে মানুষ বাঁচতে পারলে বাঁচে। যারা নিবন্ধন করেছে তারা এই কষ্টের শিকার হচ্ছে, যারা নিবন্ধন করে নাই তারা হয়তো দিচ্ছে না। কিন্তু আপনাকে সহজভাবে দেশের অন্য অন্য যে, আমি আপনাকে উদাহরণ দুটো দিলাম, ট্রেড লাইসেন্স দিলাম, ইনকাম ট্যাক্স দিলাম। আপনারা তো যারা বিজনেসম্যান, আপনারা তো দেশের এই বিষয়টা ইনকাম ট্যাক্স দিয়ে আসলে দেশটাকে সমুন্নত রাখতেছেন, কিন্তু আপনাদের ক্ষেত্রে এই জটিলতাটা আসলে কেন তৈরি? এটা তৈরি হওয়ার মেইন কারণ হচ্ছে, আমি আপনার মাধ্যমে আজকে জনগণকে জানাই, আপনার কাস্টম অ্যাক্ট 1969, আমরা একদিন আজ থেকে 50 বছর 60 বছর আগে হয়ে গেছে, ওই দিয়ে আমরা কাজ করতেছিলাম। ইদানিং কাস্টম অ্যাক্ট 2003 নামে একটা তারা বই করেছে, আইন করেছে। এটা আমরা শুনছি কোনো বিদেশি কনসালটেন্ট দিয়ে তারা করাইছে। ঠিক ভূমি প্রশাসনের উপর যেরকম একটা ভূমিনীতি করেছে, শিক্ষা প্রশাসনের উপর যেরকম শিক্ষানীতি করেছে, এই কাস্টমের উপরে এই কাস্টম অ্যাক্ট 2003 দিয়ে যেটা দিছে, এটা দিয়ে এটাও শেষ করে দিছে। এখানে মানুষ ট্যাক্স তো দূরের কথা, এখন এর থেকে বাঁচতে পারলে বাঁচে। এরকম এমন একটা কঠিন কঠিন শর্ত দিছে যে উনি সন্তুষ্টি হইলেই আপনাকে এটাতে ছাড় দেওয়া হবে। এখন ওনার সন্তুষ্টির তো কোনো লেভেল নাই, স্পেসিফিক বলা উচিত যে ঠিক এটা হলে এটা হবে, এটা না করে এমন ভাবে ঢালাও ভাবে দিচ্ছে যে যাতে মানুষ ঘুষ দিতে বাধ্য হয়। আইনের একটা জটিলতা আছে, আইনের জটিলতা। আমার এই এত 80 বছর বয়সে আমি যত আইন দেখেছি, এই কাস্টমের অ্যাক্ট 23 মতো এত জটিল আইন আমি আর দেখি নাই। প্রত্যেকটা লাইন এটাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে, নাইলে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে না, এবং সরকার রাজস্ব হারাবে। কিন্তু মানে আপনার কথা হচ্ছে আসলে যে সরকার যে অ্যাক্ট করেছে আপনার, সেক্ষেত্রে স্পেসিফিক ডেফিনিশন থাকা দরকার, স্পেসিফিক সংজ্ঞা থাকা দরকার। মানে এটার জন্য শাস্তি, আপনি যদি এক একটা ধারা পড়েন, এখানে প্রায় 200 ধারা আছে, একটা ধারা পড়লে আপনাকে খুব গভীরে গিয়ে চিন্তা করা ছাড়া এখান থেকে কিছু বাইর করতে পারবেন না, এত জটিল করেছে। আপনাকে বললো যে একটা জায়গাতে আগের একটা কাস্টম অ্যাক্ট ছিল, আমি বলি সেটা হচ্ছে, আমরা যখন রপ্তানির জন্য একটা কাগজ সাবমিট করি গভর্নমেন্টের কাছে, হয়তো আমার রপ্তানিতে আমাকে বাংলাদেশ ব্যাংকের থেকে একটা ইএক্সপি বলে, যে কোনো রপ্তানির জন্য একটা ইএক্সপি ইউজ করতে হবে, রাষ্ট্রীয় আইনি বলা আছে। ইএক্সপি হয়তো $1 লাখ আমি একটা ইএক্সপি নিলাম, তো আমি ইএক্সপি নেওয়ার পরে আমি সেই নাম্বারটা ইউজ করলাম আমার কাস্টম দলিলে, টাইপ করে দিলাম। আমার মাল হয়তো ঢাকা ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে চিটাং আস্তে আস্তে হয়তো কুমিল্লাতে যানজটে পড়ে গেছে, জাহাজ চলে গেছে, আমি করতে পারলাম না। এইসব ক্ষেত্রে যদি ওই কাস্টম দলিল যেটা এসিকিউটাই করি, ওটা বাতিল না হওয়া পর্যন্ত আমার বাংলাদেশ ব্যাংক থেকে যে $1 লাখ ইউএসপি নিয়েছে ওটা বাতিল হবে না। বাংলাদেশ ব্যাংক আমার নামে এটা ওয়ার্ড ডিউ করে রাখছে যে এটা আমার রপ্তানি হয়ে গেছে, ওর ধারণা আমি টাকা আনিনি বিদেশ থেকে। কিন্তু এরকম 10,000 কেস আছে, 8,000 কেস আছে চট্টগ্রাম কাস্টম হাউসে, অ্যামেন্ডমেন্ট হচ্ছে না, ওটা বাতিল হচ্ছে না। বাতিলের জন্য আগে একটা শর্ত ছিল, 1969-এ শর্ত ছিল যে অপারক হলে এটা বাতিল হয়ে যাবে সরাসরি। এবার লেখছে কি জানেন, যে কমিশনার মহোদয় যথার্থতা পালিত হয়েছে মর্মে কমিশনার সন্তুষ্টি হইলেই তখন উনি বাতিল করতে পারবে। যথার্থতার ডেফিনিশন কিছু আছে বলেন তো? এইখানেই আমরা এখন এটা অনেকে ঘুষ দিয়ে চেষ্টা করতেছে কিছু করতে, যতক্ষণ না পর্যন্ত বাতিল না হবে এতক্ষণ বাংলাদেশ ব্যাংক আমার উপর ওভারডিউ $1 লাখ আমি রপ্তানি করেছি, দেশে টাকা আনেনি, আমাকে মানি লন্ডারিং আইন করতে পারে। এখন ব্যবসায়ীরা ভেজে আছে এখানে। এই একটা ব্যবসায়ীরা, আমি এরকম 100টার মধ্যে আমি একটা মাত্র বললাম আপনাকে। এইভাবেই কাস্টমের আইনগুলো এত জটিল করে তারা তৈরি করেছে। আর আমি বলি কি আপনাকে, আমরা দেখেছি আপনার কিছু গত 15 বছরে অনেকগুলো লোক আপনার অনেকভাবে স্বৈরাচারী আচরণ করে গেছে আমাদের উপরে। এখানে শুধু ডিপার্টমেন্ট হেডকে চেঞ্জ করলে কি আপনার স্বৈরাচারের হাত পা গুলো কি চলে যাবে? এখন আপনার হাইকোর্টে মনে করেন, আমি আপনার মাধ্যমে বলি, এটা জানি না কোর্ট অফ কন্ডেম হবে কিনা, হাইকোর্টে একজনকে বাদ দিলে তার সাথে সাথে তো তার অনুসারীদেরকে বাদ দেওয়া হয়েছে, দিতে হবে। ঠিক এখানেও কিন্তু এখানে কোনো প্যানেল চেঞ্জ না করে শুধু একজনকে বাদ দেওয়ার ফলে ওই সব মানে সশরীরে তারা বর্তমান
তারা কোনো রকম কপারেট যে জন্য এইসব কারণে মানুষ এখন ব্যবসায়িক আগ্রহ হারিয়ে ফেলতেছে এবং রাজস্ব কমে যাচ্ছে। নাম্বার 2, আপনি বলছেন ব্যাটের আরেকটা কথা, ব্যাট আহরণ করার জন্য ব্যাটের যে দরকার সেটা হচ্ছে দোকানদাররা ব্যাট দিবে। আপনি যদি রাস্তাঘাটে সমস্ত ঢাকা চট্টগ্রামের সব জায়গায় যদি ফুটপাতে হকার বসাই দেন, ও তো ব্যাট রেজিস্ট্রেশন নাই, ওই বেচা বিক্রির উপরে যদি এই বেচাটা যদি মার্কেটে কোনো একটা দোকান থেকে হতো তাহলে আমার ব্যাট পাইতেন। এখন বাংলাদেশের আপনার 50% ব্যাট পাওয়া যাবে না ওদের কাছ থেকে। ওই ফুটপাতে যারা আছে ওরা তো আর ব্যাট দিচ্ছে না যতক্ষণ পর্যন্ত এখন ব্যাটও কমে যাবে, রাজস্ব ব্যাটও এফেক্ট হবে। এই রোজাতেও দেখবেন ওরা হকাররা যেগুলো বিক্রি করতেছে এগুলোর মধ্যে সরকার কোনো ব্যাট পাচ্ছে না। এই জন্য যার কাছে ট্রেড লাইসেন্স আছে, যে সরকারকে ট্যাক্স দিচ্ছে, যার কাছে ব্যাট রেজিস্ট্রেশন আছে, যে সরকারকে ব্যাট দিচ্ছে, ওদের মাধ্যমে বেচা বিক্রির ব্যবস্থা করে দিতে হবে। তাই জন্য আমি ওদেরকে অন্যভাবে হয়তো সরকার দোকান দিতে পারে, কোনো জায়গাতে হকার মার্কেট করে দিয়ে ওদেরকে ওখানে বসে দিবে, তাইলে কিন্তু দেশে যেমন যানজট, বিশৃঙ্খলা, চলাফেরার অসুবিধা, ওখানে ওইসব জায়গায় ছিনতাই হচ্ছে, এইগুলো থেকেও মুক্ত হবে। আমি আপনার মাধ্যমে জানাই যে ওদেরকে হকারদেরকে পুনর্বাসন যদি না করেন তাহলে ব্যাট আহরণ ঠিকমতো হবে না। অসংখ্য ধন্যবাদ। আমরা 14 ডিসেম্বর একটা প্রোগ্রামে অ্যাটর্নি জেনারেল বলেছেন যে আসলে দেখা গেছে দেশে প্রচুর মামলা হচ্ছে এবং গায়েবী মামলা হচ্ছে, এবং আমরা পত্রিকা দেখতে পেয়েছি যে বিকেএম এর সভাপতি বলেছেন যে আসলে মামলা মানে চাঁদাবাজি হচ্ছে, এক ধরনের চাঁদাবাজি হচ্ছে, মামলা নিয়ে আসলে মানুষদের টাকা হয়রানি করতেছে। আসলে এই ব্যাপারটা যদি আমাদের একটু খোলাসা করতে হয়, সেই ব্যাপারটা আসলে মামলার ব্যাপারে আমি বলি আপনাকে, আমি একটা জায়গা কাগজ দেখাই, এটা প্রথম আলো থেকে। আমাদের আইন উপদেষ্টা বলেছেন ঢালাও মামলার প্রবণতা অত্যন্ত বিব্রত করে। আচ্ছা, আপনার এই মামলায় আপনার আইজি সাহেব বলেছেন, উনার এটা আমি আপনার থেকে নিয়ে আসছি, উনি বলছেন কোনো কোনো মামলা তদন্ত না করে কোনো মামলার আসামিকে গ্রেফতার করা যাবে না। আরেকটা বলে বাংলাদেশ প্রতিদিন এখানে বলতেছে, দেখেন আপনার ব্যবসায়ীদের মিথ্যা মামলা, আবার মিথ্যা মামলা হয়রানি, শিল্প কারখানাগুলোর অশ্লীল করার জন্য চক্রান্ত। আচ্ছা, আপনার এই সমস্ত মামলার আপনার এই যে বাংলাদেশ, আচ্ছা এই বাংলাদেশ প্রথম আলোর আরেকটা হচ্ছে কেমন পুলিশ চাই, এটা তো আমি পরে আসি। এই যে মামলাগুলো হওয়ার কারণে সমাজের ঐক্য শেষ হয়ে যাচ্ছে। একটা গ্রুপ যে এটা তারা বুঝতেছে না যে তারা মামলা করতেছে, মামলা মানে শুধু চাঁদাবাজির উদ্দেশ্যে, অন্য কোনো মামলা ইয়েতে না। আমার চেম্বারের একটা কর্মচারী, তার ভাই একটা ছোট চাকরি করে, তাকে তার একজনের সাথে অফিসে বিদ্বেষের কারণে তাকে মামলায় দেওয়া হয়েছে। এখন তাকে মামলা ধরে নিয়ে গেল, পুলিশ এসে ধরে নিয়ে গেল 1 সপ্তাহ আগে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আইজি সাহেব বলেছে এছাড়া তদন্ত ছাড়া গ্রেপ্তার হবে না, এবং সবাই বলতেছে ওকে ধরে নিয়ে গেল। বলো যে ওকে ধরে না নিয়ে যাওয়ার জন্য চন্দনাইশ থানাতে 10-20 জন লোক আইসে ওসি সাহেবকে জোর করে ওকে নিয়ে অ্যারেস্ট করে দিছে, প্রভাবশালীরা। তো এরা দলীয় লোক, তো কিছু দলীয় কর্মী এই মামলাগুলোতে চাঁদাবাজি করছে। তখন তাকে বললাম, শোনেন, আমি তাকে বললাম তুমি এই যে ওকে জামিন নিচ্ছ না, জামিনের জন্য গেছিলাম, কিন্তু ওখানে বিস্ফোরক একটা ধারা দিয়ে দিছে। বিস্ফোরক ধারা দেওয়ার কারণে সে জামিন ওইখান থেকে দেয় না ম্যাজিস্ট্রেট কোর্ট, তাকে আবার জজ কোর্ট থেকে নিতে হবে। তো জজ কোর্ট থেকে সে জামিন নিতে গেল, বললো যে জজ কোর্টে বললো যে এখন ওখানে তাকে উকিল বললো, তো ওই যে মামলা করছে তাকে বলেন একটা সাক্ষী দিতে বা তাকে খালাস দেওয়ার জন্য বলতে। সে অ্যাফিডেভিট করে 2 লাখ টাকা 1 লাখ টাকা নিয়ে সবার নামে অ্যাফিডেভিট করে দিয়ে বলল যে এই লোকটাকে আমি চিনি না, আমি ভুলে দিছি। আমি বললাম, তুমি ভুলে দিছো, তাহলে তোমরা তার এগেইনস্টে মামলা করতেছো না কেন? তুমি এফিডেভিট জমা করার পরে আমি 4টা এফিডেভিট জোগাড় করেছি এই মামলারেই। ওরা 4 জনকে ছাড়াইছে এবং 2 লাখ টাকা করে নিয়ে 4 জনকে ওরা ছাড় দিয়েছে।
এবং এই 4 জনের 4টা এফিডেভিট জমা করছে কোর্টের মধ্যে, প্রত্যেকের ল্যাঙ্গুয়েজ একই, আমি চিনি না, আমি বলে তাকে নাম দিয়েছি। তাই বললাম মানবাধিকার কোথায় গেল? তাইলে মানবাধিকার কর্মীদেরকে বলবো আমি, এই মানবাধিকার কর্মীরা ওর জন্য যাতে মামলা করে, এবং এই যে প্রবণতা যদি এটা মামলা বন্ধ না হয়, তাহলে এই লোকগুলার এই যারা মামলা করছে তাদেরকে আমি উদ্দেশ্য করে বলি, তোমরা তো মামলা একটা করে কিছু চাঁদা পাচ্ছ বটে, কিন্তু তোমার দল তো শেষ করে দিচ্ছ। আমি একটা প্রশ্ন করব, মামলা কারা করছে বা কেন করছে? কারণ হচ্ছে দলীয় কর্মী, আমি নাম বলবো না কোনো দলের, আমাদের চন্দনাইশের 2টা দলেই মামলা করতেছে, 2টা দলের দলীয় কর্মী মামলা করতেছে। তো এই মামলাতে আপনার শুধু একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে চাঁদা আদায়, আর কিচ্ছু না। আপনি বলছেন আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি কেমনে? ব্যবসায়ীদের আপনি বললেন আমার বিকেএমএস, আমার বন্ধু হাতেম সাহেব বিকেএমএস সভাপতি, উনি বললেন যে এটা মামলা বাণিজ্য দেশে চলছে, এতে করে আপনার কিছু কিছু জুট ব্যবসায়ী তাকে জুট না দিলে তার নামে গায়েবী মামলা দিচ্ছে। সরকারকে এখন দেশে শৃঙ্খলা রাখার জন্য, জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, এই যে লোকগুলা বিনা দোষে মামলায় জেল খাটতেছে, এদেরকে বাঁচানোর জন্য পুলিশকে শক্তিশালী করতে হবে। পুলিশকে আইজি সাহেব অর্ডার দিচ্ছে, আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা অর্ডার দিচ্ছে, আপনার পুলিশ যাতে গিয়ে তদন্ত ছাড়া মামলা না করে, আসামি গ্রেপ্তার না করে। কিন্তু ওই এখন যেহেতু আপনার পুলিশ বাহিনীর কম পুলিশ থাকার কারণে যে 2 জন আছে ওদেরকে চাপ দিয়ে, এজন্য আমি তখন প্রস্তাব করেছি, আমি সেদিন মিটিংয়ে বলেছি যে পুলিশকে সাহসী করার জন্য, পুলিশকে কাজ করতে দেওয়ার জন্য, পুলিশ এখন অন্য কোনো কাজ করতে পারতেছে না, এই মামলা নিয়েই ব্যস্ত। এখন জননিরাপত্তার কোনো কাজে সে সময় দিতে পারতেছে না। এই জন্য এই মামলাকে, যে মামলা করতেছে আগে তার খতিয়ান নিতে হবে, তার উপর তদন্ত করতে হবে। তদন্ত করার আগে যাতে মামলা না নেয়, ওই লোকটার সম্পর্কে যে চাঁদাবাজ ফার্স্ট আপনি যেটা বলছেন ইনভেস্টিগেশন করা হবে, ইনভেস্টিগেশন করবে, তার যে মামলাটা নেওয়ার আগে এই মামলার সত্যতা যাচাই করবে, এবং ওই উকিলের বা কোনো, আমি নাম বলবো না, কোনো ছোটখাটো টর্নি দিয়ে তারা লেখায় সব বাংলাদেশের সব মামলার একই ধারা, বিস্ফোরক, হত্যা, কঠিন যাতে জামিন না হয়, এইগুলা যাতে এইসব মামলাতে দেওয়ার, এই ধারাগুলো দেওয়ার আগে পুরা তদন্ত করে যাতে মামলাটা দেয়। মানে যিনি মামলা করছেন, আপনি বলতেছেন যিনি মামলা করছেন, করতে যাচ্ছেন, যিনি ভেরিফাই করা উচিত, সত্যতা আছে, হ্যাঁ, এটা ভেরিফাই না করে যাতে মামলাটা না নেয়, এবং ওই ধারাগুলো দেওয়া দিয়ে লোকগুলাকে কষ্ট দিচ্ছে। তো আমরা এখন বাংলাদেশ সুশৃঙ্খল আপনার একটা ভালো জাতি হিসাবে আমরা একটা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য চাই, কিন্তু আমরা এখন এই যে বিপদে পড়তেছে লোকগুলাকে বাঁচানোর জন্য সরকারকে ইমিডিয়েটলি আদেশ দিতে হবে যে মামলা করবে এই মামলাটার পুরাপুরি তদন্ত করার আগে যাতে মামলাটা না নেয়, পুরা তদন্ত করানো আমরা না নেয়। আর এই যে বিস্ফোরক ধারা এইসব দিয়ে যে মামলাটা করতেছে, তাকেই যদি সে যেহেতু যে এফিডেভিট দিয়ে টাকা নিয়ে ছাড়তেছে, যাতে তার এগেইনস্টে মামলাটা হয়, তাকে যাতে অ্যারেস্ট করে, যাতে ভুল যদি ইনফরমেশন যদি তার মামলা করতে যাচ্ছে সেক্ষেত্রে তাকে অ্যারেস্ট করে আগে, তার এগেইনস্টে যাতে মামলা হয় সুমোটো, যাতে পুলিশ তাকে মামলা দেবে, তুমি এফিডেভিট দিয়ে বললা, তাহলে এই লোকটার মানবাধিকার কোথায় গেল, সে কেন কষ্ট পাইলো, সে কেন 15 দিন একবার জেল কাটলো। তো এখন দেশের আপনার খাদ্যদ্রব্য দাম নিয়ন্ত্রণের আগে মানুষকে শান্তির জন্য এই গায়েবী মামলা, যেটা অর্থমন্ত্রী আপনার উপদেষ্টা আমার স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে, আপনার আইন উপদেষ্টা বলতেছে, আইজি সাহেব বলতেছে গায়েবী মিথ্যা মামলা, এবং অ্যাটর্নি জেনারেল নিজে বলে গেল সেদিন, এই গায়েবী মামলার হয়রানি থেকে জাতিকে রক্ষা করতে হবে। তাইলে আমার কথা হচ্ছে, আমি আমার ব্যবসায়ী বন্ধুরা যারা অনেকে ঘর বাড়ি ছাড়া, ওই জুট দেয় নাই, আমার যাদের গার্মেন্টস ফ্যাক্টরি আছে ও জুট তাকে দিতে হবে, তো আগের একজনকে দিছে, এখন এখানে আবার 2 দল হয়ে গেছে। কেউ বলে যে আমি ওই গ্রুপ, এক নেতার নামে, আরেকজন বলে যে আমি ওই গ্রুপকে দিচ্ছেন, তো আবার আমাকে দিতে হবে, ও কয়জনকে দিবে? এখন ওকে যখন আপনি এক গ্রুপের এক লিডারকে যখন আপনি জুট দিলেন, আর গ্রুপের লিডার এসে আপনার নামে গায়ে মামলা দিয়ে দিল, ডিসিপ্লিন আসা উচিত। তো এই জন্য গায়ে মামলা বন্ধ না হলে ডিসিপ্লিন আসবে না। দেশে গায়ে মামলা বন্ধ না হওয়া পর্যন্ত ডিসিপ্লিন আসবে না, এবং ওই ব্যবসায়ী ব্যবসা না করতে পারলে কি হবে? ওর ফ্যাক্টরি বন্ধ হবে, কর্মসংস্থান ব্যাহত হবে, শ্রমিক অসন্তোষ হবে। এরা চায়, কিন্তু যারা করতেছে এরা কিন্তু
ওই স্বৈরাচারী দলের সপক্ষেই এটা তারা কাজ করতেছে আমার মনে হয়। এই জন্য সরকার একমাত্র যে মামলা করতেছে তাকে প্রথমে ইনভেস্টিগেশন করতে হবে, তার চরিত্র কি, তার তার সে কি দলের, এবং যে মামলাটার পুরোপুরি সত্যতা যাচাই করার পরে সে মামলাটা যাতে গ্রহণ করে। অসংখ্য ধন্যবাদ। আরেকটা যে প্রশ্ন আমরা দেখছি যে ইদানিং আসলে ঢাকা চট্টগ্রাম রোডে আসলে দেখা যাচ্ছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম বেড়ে গেছে এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে আইন শৃঙ্খলার একটা বিঘ্ন ঘটাচ্ছে। সেক্ষেত্রে আপনি ব্যবসায়ী হিসেবে আপনি কি বলবেন, সেই জায়গায় আসলে কি চেঞ্জ আনা উচিত বা আমি বলি এইটাতে সবচাইতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি কিশোর গ্যাংয়ের। ইয়েতে বলি এই চিন্তা যদি বন্ধ না হয়, একজন বিদেশি বায়ার তার রিপ্রেজেন্টেটিভ দেশে আসছে, বাংলাদেশে আসছে, এমনও হয়েছে এই সমস্ত লোকের বেনিফিট ব্যাগ চিন্তা করে দৌড় দিছে। ছেলের বয়স 12 বছর 13 বছর, কিন্তু এই বেনিফিট ব্যাগ নিয়ে যাওয়া, বেনিফিট ব্যাগটা যে নিয়ে গেল তার বেনিফিশিয়ারি কে? তার মা বাপ। তার মা বাপকে, তাকে যদি এই মামলা তাকে ধরলে এই মামলাতে তার বাপকে বা মাকে, ও বা মা না ও মাকে দুজনকেই আসামি করতে হবে, নাইলে তার এই ছেলে নিয়ন্ত্রণ করার দায়িত্ব তার বাপের। সে নিয়ন্ত্রণ করতে না করলে পুলিশ তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, আপনি পারবেন নাই পারবো না, আরেকজনের ছেলে কিভাবে নিয়ন্ত্রণ করবো? এই জন্য তার মা বাপকে আসামি যদি করার আইন করে দেন, অর্ধেক ছিনতাই বন্ধ হয়ে যাবে। কারণ আমাদের ক্ষতি হচ্ছে যে বায়ারটার বেনিফিট ব্যাগ নিয়ে গেল, সে তো বাংলাদেশে আর আসবে না, আমি এক্সপোর্ট কোথায় করব? এই জন্য এই ছিনতাই বন্ধ করতে হবে। এদের মা বাপকে আসামি করার আইন করে ছিনতাই বন্ধ না হলে এই দেশে বায়ার চলে যাবে। এবং শ্রীলঙ্কায় একবার এরকম ঘটনা হয়েছিল, শ্রীলঙ্কার থেকে সব বায়ার বাংলাদেশে চলে আসছিল। এখন বাংলাদেশের যে অবস্থা হয়েছে, ওরা যারা আমাদের যারা ফরেনার বা যারা বায়ার আসে, মানে সিকিউরিটি ইস্যু, যেটা সিকিউরিটি ইস্যু, যার কারণে আসলে আমাদের ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের দেশের যে একটা টাকা আসছে সেটা প্রবলেম হচ্ছে, তাদের সাথে আমাদের যে কানেক্টিভিটি হচ্ছে না। সো এই জায়গাটা আসলে আপনি মনে করেন আইন করা উচিত, সংস্কার করতে হবে আইনকে। শুধু একটা শব্দ দিবেন আপনি, যে ছেলে কিশোর ছিনতাই করতেছে তার 12 বছর ছেলে শাস্তি তেমন নাই, দুধ পাতার মতো শাস্তি। সুতরাং তাকে নিয়ন্ত্রণ করার জন্য তার মা বাপকে দায়িত্ব দিয়ে দেন। ওই একটা লাইন যোগ করেন যে ছিনতাইকারী ধরা পড়লে বা ধরা হলে তার বা পুলিশের তথ্য পাওয়া গেলে যে কে করেছে, সেই মামলাতে তার মা বাপকে আসামি করতে হবে যে তুমি তোমার ছেলেকে ছেড়ে দিছো, ইউ আর দি বেনিফিশিয়ারি, বেনিফিটটা নিয়ে তো তোমাকেই দিছে। এটা যদি এই আইনটা যদি করেন একটা শব্দ শুধু, তাইলে আমার এই বয়সের আমি যে আইডিয়াতে যা বুঝতাম, আমি চিন্তা করেছি এটা নিয়ে, তাহলে চিন্তাগুলো বন্ধ হয়ে যাবে মনে করি। অসংখ্য ধন্যবাদ। আরেকটা যে প্রশ্ন আমরা জানি আসলে অন্তর্বর্তী গণঅভ্যুত্থান, 24 গণঅভ্যুত্থানের পর আসলে আমাদের বাংলাদেশের যে পুলিশ ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় চলে গেছে এবং পুলিশ প্রশাসন এখন অনেক জায়গায় কিন্তু আসলে তাদের দায়িত্ব পালন করছে না এবং তাদের মধ্যে একটা অনীহা বা অস্থিরতা এখনো কাজ করছে। তা আসলে পুলিশ নিয়ে বিভিন্ন ভাবনা বা বিভিন্ন প্রশ্ন মানুষ তুলে ধরেন যে আসলে কেমন শীর্ষ, কেমন পুলিশ চাই, এরকম বিভিন্ন সেমিনার হচ্ছে। যেহেতু আসলে পুলিশ দেশের মানুষের সাথে আইন শৃঙ্খলার সাথে একটা জড়িত, ওতপ্রোতভাবে জড়িত, আপনি মনে করেন আসলে কেমন পুলিশ হওয়া প্রয়োজন? আমি প্রথম আলোর একটা জরিপে দেখেছি আপনার কেমন পুলিশ চাই, এটা প্রথম আলোর একটা জরিপের আমি এর থেকে নিয়ে আসছি। এটা দেখার পর আমি গভীরভাবে চিন্তা করছি এটা নিয়ে আমার মতামত কি। আমার মতামত হচ্ছে, প্রথম হচ্ছে পুলিশকে রাজনৈতিক দলের প্রভাব মুক্ত করতে হবে, নাম্বার ওয়ান। এখন দেশে পুলিশ কি, পুলিশ হচ্ছে মানুষ ভিতরে বাইরে একটা ইউনিফর্ম। যে কোনো জায়গায় যে কোনো জায়গায় দেখেন পুলিশ ইউনিফর্ম পরে একটা ইউনিফর্ম দেখেছেন, পুরো এলাকাতে একটা যে পুলিশ আছে, এটা আপনার একটা সাহস। পুলিশ ইউনিফর্মটা আমাদের সাহস, পুলিশ ইউনিফর্মটা আমাদের সেফটি, পুলিশ ইউনিফর্মটা হচ্ছে আমাকে আমার নিরাপত্তা, এই জন্য সিকিউরিটি। এই জন্য আমাকে পুলিশ বাড়াইতে হবে, 1 নম্বর বাড়াইতে হবে, সংখ্যা বাড়াইতে হবে। নাম্বার 2 হচ্ছে পুলিশকে ক্ষমতা দিতে হবে, আরো শাসন, আরো মানে ক্ষমতায়ন করা, এবং পুলিশকে তার থানায় বসে স্বাধীনভাবে কাজ করতে সুযোগ দেওয়া। এখন গ্রামের থানাগুলোতে কি হচ্ছে, গ্রামের থানাগুলোতে
আপনার সকাল থেকে আপনার রাত 12টা পর্যন্ত 10-20 জন দলের কর্মী বসে ওসি সাহেবকে থানাতে মানে কন্ট্রোল করার চেষ্টা করছে। কন্ট্রোল কি ওরা কন্ট্রোলে, ওরা যা ওদের বাইরে যাওয়ার কোনো সুযোগও নাই। এবং ওরা তো এমনি এই ঘটনার এই যে আপনার গত আপনার রাজনৈতিক পট পরিবর্তনের সময় যে আপনার যে আমরা পুলিশকে অনেক পুলিশ হারাইছি, ভালো পুলিশও হারাইছি, সুতরাং এই জন্য এরা পুলিশের জন্য আসলে সব পুলিশকে দায়ী করা সামান্য 2-1 জনের জন্য সব পুলিশকে দায়ী করা যাবে না। কিন্তু এখানে আমরা পুলিশকে এবং যারা পুলিশ যেভাবে হত্যা হয়েছে এভাবে পুলিশের মনোবলটা আসলে কমে গেছে। এই মনোবলটা ফিরিয়ে আনতে হবে। কিভাবে আনবেন? পুলিশকে থানাতে এলাকাতে পুরা ক্ষমতা দিয়ে দেন। পুলিশের এখানে যাতে যার কাজ আপনার পুলিশের কাছে আপনি যাইতে পারবেন না সেটা বলা যাবে না, এটা আপনার অধিকার যাওয়ার। যার কাজ শুধু সে একজন যাবে পুলিশের কাছে থানাতে, 10-20 জন একসাথে গিয়ে ওসি সাহেবকে ধমকাইয়ে কাজ করবে। মানে পুলিশকে যে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম কাজ করার সুযোগ দেওয়া, ওয়ার্কিং ফ্রিডম দিতে হবে। তো এখানে যার কাজ শুধু একজন যাবে, সে চলে গেলে সেকেন্ড ম্যান আরেকজন যেতে পারবে। পুলিশ থানাতে আপনি স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেন, তাহলে কিন্তু যদি পুলিশের কাছে গিয়ে যে দল গিয়া 10-20 জন গিয়া যদি ওখানে হই হল্লা করতে সারাদিন থানাতে গিয়ে চা খাচ্ছে এই সমস্ত আপনার দলের লোকেরা, তা ওনাদের কাজ করার কোনো সুযোগ নেই। পুলিশকে এখন এই মামলার কাজে পুলিশ অসম্ভব ব্যস্ত, এই আপনার এই দলীয় কর্মীদের উৎপাতে অসম্ভব ব্যস্ত। এইসব কারণে শৃঙ্খলা দেশে আইনের শাসনের দিকে আপনাকে নিরাপত্তা দেওয়ার দিকে পুলিশ সুযোগ পাচ্ছে না। এই জন্য পুলিশকে আপনার দলীয় প্রভাব মুক্ত করতে হবে। যেটা গত সরকার বা আগে আমরা দেখি যে দলীয়করণ এই জায়গাতে আপনি বলছেন টোটালি মুক্ত করতে হবে। পুলিশ একটা ইন্ডিভিজুয়াল বা একটা ইউনিফর্ম আমাকে নিতে হবে, পুলিশকে এক কমিশনের মতো থাকতে হবে। একটা পুলিশকে আপনার শুধু আমার এই কথাগুলো আপনি আপনার মাধ্যমে জানাই আমি জাতিকে, শুধু একজন লোক ছাড়া যাতে থানায় না ঢুকতে পারে, তখনই দেখবেন পুলিশ তার সাথে কথা বলবে, ইয়ে করবে। 10-20 জন গিয়ে হই 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 করলে তো ও কাজ করতে পারবে না। এখন একজন পুলিশের রিজার্ভেশন অফ রাইটস, আপনার এডমিশনটা রিজার্ভ করতে হবে। অনলি 1% যার প্রয়োজন সে যাবে। শুধু এই আইনটা করে দেন। আমি আপনার মাধ্যমে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানাতে চাই, উনি যাতে একটা আইন করে দেন, থানাতে একজনের বেশি ঢুকতে পারবে না। যার প্রয়োজন সে বাদী হোক আসামি হোক শুধু সে যাবে। এবং এরপরে যদি কারো প্রয়োজন নেক্সট ম্যান যাইতে পারবে। পুলিশের একটা সিকিউরিটি গার্ড থাকবে, আরেকজন না আসা পর্যন্ত আর সিকিউরিটি পাস করতে হবে। পুলিশের দরজা খুলে দিয়ে থানার দরজা মুক্ত রাখলে সারাক্ষণ মানুষ এসে এখানে নানাভাবে বিঘ্নিত করছে আর ওনারা আসলে কাজ করার সুযোগ পাবে না। আর ইউনিফর্মটাকে ক্ষমতায়ন করতে হবে। আপনাকে আরেকটা প্রশ্ন করি যে আসলে দেখেন পুলিশ সংস্কার নিয়ে প্রচুর কথা হচ্ছে। আসলে পুলিশ ভালো কাজ করতেছে, খারাপ কাজ করতেছে, পুলিশ আবার অপরাধেও জড়ায় যাচ্ছে। অনেক সময় অনেক কিছু প্রস্তাব দিচ্ছে আসলে পুলিশের একটা স্বাধীন একটা কমিশন হওয়া প্রয়োজন, এবং পুলিশের এমন একটা কমিশন হওয়া প্রয়োজন যেখানে পুলিশ যে অন্যায় কাজ করবে ওখানে আপনার যে কমিশন থাকবে সেই কমিশন পুলিশের বিচার করবে। মানে পুলিশের বিচার, পুলিশের ইনভেস্টিগেশন পুলিশ করবে না, অন্য একটা কমিশন করবে। এই ব্যাপারটা অনেকে প্রস্তাব দিচ্ছে, আপনি এটা কি মনে করেন? এটাতে আমি বলি, আমি এটা নিয়ে আমি রিসার্চ করেছি। আমার রিসার্চ আমি যা পেয়েছি এটা হচ্ছে পুলিশকে যে বেতন দিচ্ছেন এখন, এই বেতনে একটা মানুষ এখন ঠিক মতো চলতে পারে কিনা আমি জানি না। পুলিশের স্যালারি বাড়াইতে হবে, একদম এভারেজ পুলিশকে স্যালারি বাড়াইতে হবে। পুলিশকে অন্যান্য সুযোগ সুবিধা, সরকারি সুযোগ সুবিধা সব দিতে হবে। এবং পাশাপাশি আপনি যেটা বললেন কমিশনটাও দরকার, যাতে নিয়ন্ত্রণ করার জন্য একটা পুলিশ কমিশন যাতে থাকে, জবাবদিহিতা থাকে। এখন তাকে যদি আপনি ঠিকমতো খাবার না দেন, ঠিকমতো তার পরিবারের চালাইতে না দেন, তার সংসার চালাইতে না পারে, এখন সে তো তার ঠিকমতো চাকরি করতে পারবে না। এখানে তার কাছে বিভিন্ন পথ আশ্রয় নেওয়ার চেষ্টা করবে। এই জন্য পুলিশকে আসলে বেতন বাড়াই দিতে হবে। বেতন বাড়াইতে পারে, যেমন আমরা আবার অনেকে প্রস্তাব করছি পুলিশকে অনেক সময় দেখা যায় এক্সট্রা ডিউটি করায়, কাজের বাইরে আপনার অনেক সময় ছুটিও পায় না।
যেখানে আসলে পুলিশ আসলে অনেক সময় আসলে আপনাকে কাজ করার একটা স্পেস করে দিতে হবে। আর ওভারটাইমও দিতে হবে তাকে, ওকে চাকরির বেতন বাড়াই দেবেন এবং ওভারটাইমও দেবেন। সুন্দর সুন্দর প্রস্তাব। এবং অনেকজন আবার বলছে যে আমাদের দেশে আমরা যেমন ইউএসএ, আমেরিকা বা কানাডা, বিভিন্ন দেশে যে আসলে পুলিশের সিকিউরিটি পুলিশ হয় না, বা পুলিশের সিকিউরিটি একটা পুলিশ থাকে না। তা আমাদের বাংলাদেশে দেখা যায় অনেক পুলিশের সিকিউরিটি পুলিশ থাকে, আসলে এটা থাকা উচিত বলে আপনি মনে করেন কি? না, পুলিশের সিকিউরিটি তো থাকতেই হবে। পুলিশকে আমি বলছি আপনি ক্ষমতা দিয়ে দেন এবং তার সিকিউরিটির জন্য তাকে তার ইয়ে করে দেন যে সে সিকিউর থাকবে এবং তার নিরাপত্তার জন্য ব্যবস্থা তাকে নেওয়ার আপনাকে সুযোগ করে দিতে হবে, যে তাকে এই হলে এটা হবে, এই অবস্থাতে সে গুলি চালাতে পারবে। আইন করতে হবে, স্ট্রং আইন করতে হবে, আইন করতে হবে। এবং আরেকটা প্রশ্ন, যেমন আমাদের দেশে পুলিশ আইন ব্রিটিশ আইনে চলতেছে, বাংলাদেশে কোনো পুলিশ অ্যাক্ট নেই। আপনি কি মনে করেন যে আসলে আইনও সংস্কার করা? এই আইনটা আপনি কমিশনটাই হবে আইন, এই কমিশনটার মধ্যেই আপনি এটা ঢুকান যে নতুন কিছু করেন, জাতিকে নতুন কিছু দেন। এবং যতক্ষণ না পর্যন্ত আমি বলছি, আপনি প্রথমেই বলছি, পুলিশ মিনস ইজ অ্যান ইউনিফর্ম, যে আমার নিরাপত্তা, যে আমার আশ্রয়, যে আমাকে আমার প্রতিকার, হ্যাঁ, আপনার সাহস, আপনার পুরো একটা পাড়াতে যদি একটা পুলিশ হেরে যায়, ওখানে দেখবেন চোর ডাকাত এমনি ইউনিফর্মটা দেখলেই ভয় চলে যায়। এটাই হচ্ছে পুলিশ। সেই জন্য পুলিশকে আপনার সমুন্নত করতে হবে এবং স্বাধীনভাবে তাকে অধিকার দিতে হবে এবং তাকে স্বাধীনতা দিতে হবে। আমরা আমাদের প্রোগ্রাম প্রায় শেষ করে দিব। প্রোগ্রাম শেষ করার আগে আমরা আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো, যে আমাদের চট্টগ্রাম পাশেই কিন্তু আমাদের মিরসরাই একটা ইকোনমিক জোন রয়েছে। এটা কি আমাদের দেশের অর্থনৈতিকভাবে কোনো পরিবর্তন আনবে কিনা, বা আসলে কি ধরনের পরিবর্তন আনতে পারে? আমি অর্থনৈতিক অঞ্চলের কথা বলি। এখানে এখন পর্যন্ত নাকি পানি যায় না অনেক জায়গাতে। আমি আজকে 5 বছর থেকে করে রাখছি গড়বার ইনস্ট্রাকশন, কিন্তু আমি প্রোডাকশনে যেতে পারতেছি না। আমরা তো এই মিরসরাই জোন চাইনি। আমরা এখানে মিরসরাই জোন নদীর কাছে আছে, ঠিক আছে, এখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল করতে পারবো। আপনার এখানে পর্যাপ্ত পানি সাপ্লাইটা করতে হবে, গ্যাস সাপ্লাইটা দিতে হবে এবং রাস্তাঘাটের এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি। এগুলোকে একটা এটার বেজা যেটা করে, এটাকে এর সারা অতিরিক্ত সরকারকে একটা এখানে এটার টার্গেট দিয়ে এত মাসের মধ্যে এটা হতে হবে, এই মাসের মধ্যে এটা হতে হবে, একটা পরিকল্পনা করে একটা টার্গেট দিতে হবে মান্থ ওয়াইজ। আপনি প্রশাসক, আপনাকে এত তারিখের মধ্যে পানি দিতেই হবে, আপনি প্রশাসক, আপনার এত তারিখের মধ্যে বিদ্যুৎ দিতে হবে, এসব আপনাকে রাস্তা ক্লিয়ার করতে হবে, এটা টার্গেট দিয়ে দেন। পাশাপাশি আমি একটা আপনাকে ইম্পর্টেন্ট খবর বলি, সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দর বাংলাদেশের লাইফলাইন। এইখানে ব্যবসা বাণিজ্য, এইখানে যদি আপনি ব্যবসার উন্নয়ন করতে চান, চট্টগ্রাম বন্দরকে উন্নয়ন করতে হবে। আমরা আজকে 20 বছর থেকে শুনে আসতেছি বে টার্মিনাল ইটস এ ড্রিম। একটা আমি বলেছি এটা হচ্ছে একটা মূলা জুড়াই দেওয়ার মতো অবস্থা, এবং আগামী 20 বছর পরও এটা কিছু হবে বলে আমার বিশ্বাস নাই। আমি যা দেখি আসছি কর্মকাণ্ডে, আমি এখন যে বলি যে আপনার টানেল যে করেছেন আপনারা একটা এত হাজার কোটি টাকা দিয়ে, 12,000 কোটি লস দেখাচ্ছেন, এই টানেল আপনাকে প্রতিদিন 1 কোটি টাকা লাভ দিতে পারে যদি আপনি এই যে প্রথম বেসিস ছিল টানেলের 1 সিটি 2 টাউন, এটা যদি নদীর ওপারে 14টা যদি এই পারে আছে, ওপারে যদি আর 14টা যদি করে দেন, কিসের ব্যাটামেন? 1000 বছর পরও ব্যাটামেন লাগবে না আমাদের। ওই 14টা জেনি থাকলে ওই ফিডিং হবে, ওখানে ইন্ডাস্ট্রি হবে, ওখানে হবে, এবং ওখানে আপনার টানেলের যানজট লাগে যাবে। এখন তো সারা দিনে 10 গাড়ি 200 চলে, তখন দেখবেন টানেল যানজট হয়ে গেছে। আপনার টানেল প্রতি মাসে আপনাকে এখন 20 লাখ টাকা 10 লাখ টাকা লস দিচ্ছে, এই টানেল আপনাকে 1 কোটি টাকা লাভ দেবে। সুতরাং আপনি খরচ শ্রোতা কর্ণফুলীর আল্লাহর অবদান আমাদের কাছে। এই কর্ণফুলী নদীর কারণেই এই আপনার এইটা দ্যাট ইজ এই চট্টগ্রাম বন্দর। কই এই চট্টগ্রাম বন্দর তো মংলা হচ্ছে না, মংলাতে কোনো জাহাজ যেতে যায় না, বিদেশি জাহাজ, কারণ ওখানে এরকম খরস্রোতা না, এখানে সিলটেশন হয়, এখানে আল্লাহ সিলটেশন তৈরি খরস্রোতায় নিয়ে যায়। এই জন্য আমরা ওই বন্দরটা এদিকে ইউজ করতেছি, ওপারে ইউজ করতেছি না। সুতরাং আপনি ওপারে 14টা জেডি করেন এবং ওখানে শিল্পায়ন হবে, মিরসরাই উৎপাদন হবে, আপনার বিভিন্ন রকমের অফডক গুলা, আইসিডি গুলা ওপারে হবে, ওখান থেকে মাল শিপমেন্ট হবে। একটার সাথে একটা মিল রাখতে হবে আপনাকে। সর্বশেষ আমরা যে প্রশ্নটা আপনার রাখবো, যে আপনি আজকে অনেক তথ্য অডিয়েন্স উদ্দেশ্যে দিয়েছেন, অনেক অজানা তথ্য ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন,
তো আপনার সর্বশেষ যে এটা আপনার সিএনটিভি দেশে কেমন লাগলো, বা একটু যদি অভিমত প্রকাশ করতেন। সুন্দর আপনাদের অ্যারেঞ্জমেন্ট। আমিও আশা করছি যে আপনি আমাকে এই যে আপনার মাধ্যমে এই জিনিসগুলো আমি দেশবাসীকে জানাতে পারতেছি, এবং আমরা এরকম আপনাকে যেগুলো বলেছি এরকম এই যে আমাদের এই পরিণত বয়সে অনেক কিছু আমরা দেখেছি, এই আমাদের অভিজ্ঞতাটা আমি শেয়ার করতে পারলাম। সামনেও আমি যেদিন ডাকবেন আমি আসবো। আমরা প্রত্যাশা করি যে এখানে এরকম নতুন নতুন মানুষ আসবে আর আপনাদেরকে বিভিন্ন ধরনের ইনফরমেশন এবং অজানা অনেক তথ্য দিয়ে যাবে। দর্শক, আজকের মতো করে আমরা আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।